হকার কারা? বাংলাদেশ পাকিস্তান থেকে উদ্বাস্তু হওয়া মানুষ। ফলে স্টেশন থেকে যে হকার উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদ করে কাদের দেওয়া হবে? পরিষ্কার বলছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তার পরিকল্পনায় এই সমস্ত মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা এই সমস্ত বড় পুঁজির মালিকদের আমরা ওইটা দেব। আজকে দুর্বল ওই জায়গাতে থাকছে, ব্যবসাপাতি করছে, কেউ চানাচুর বিক্রি করছে, কেউ একটু চায়ের দোকান, কেউ দুটো কুল নিয়ে বসছে, কেউ একটা ফল নিয়ে বসছে, কোনো মতে দিন গুজরান করাবার জন্য তারা ওটা করছে। দুটো দেখ না, সবল দুর্বলের উপর অত্যাচার করেছে অন্যায়ভাবে। আর এরা অন্যায় করছে না, এরা ন্যায় কাজই করছে। বাঁচতে হবে তো, রাইট টু লিভ। আমার বেঁচে থাকবার অধিকার হচ্ছে আমার সবচেয়ে বড় অধিকার। যে রাষ্ট্র আমার সেই অধিকার দিতে পারে না, সেই রাষ্ট্র আমার পরে আইন খাটানোর অধিকারও তার নাই। কোনটা বড়, আইন বড় না ন্যায় বড়? ন্যায় নিশ্চয়ই বড়। স্মার্ট মিটার জানেন কি আপনি? স্মার্ট মিটার আদানি কোম্পানির স্মার্ট মিটার। আপনার যদি বাড়িতে বিল এখন আসে 1000-1200, স্মার্ট মিটার বসলে 5000, 6000, 8000, 10000, 12000 টাকা বিল আসবে। আপনি দিতে না পারলে প্রথম বলবে ইউ পে ফার্স্ট, শোধ করে তারপরে কথা। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। যে হকার উচ্ছেদ করে বিজেপি এখন বারংবার বলছে যে সাধারণ মানুষের একেবারে জাস্টিস দেওয়ার জন্য বা সাধারণ মানুষের সুবিধার জন্য এই হকার উচ্ছেদ করা হচ্ছে, সেই হকার উচ্ছেদের ঠিক ইতিহাসটা কি? যে রেলের জমিকে বেদখল করে হকাররা বসে আছে বলে অভিযোগ তুলছে রাজ্য সরকার, সেই রেলের জমি আদৌ কি রেলের? সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চলে এসেছি AIKKMS এর সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলবো। স্যার, প্রথমেই আসি, এই যে হকার উচ্ছেদ এবং সেই হকার উচ্ছেদের নামে বিজেপির বারংবার যেটা বক্তব্য যে বেআইনিভাবে যে হকাররা বসেছে তাদেরকে তোলাটা ন্যায্য, কিভাবে দেখছেন বিষয়টিকে? এর ইতিহাসটা আসলে কি? বিষয়টা হচ্ছে এই যে রেলের জমি, এই রেলের জমির ইতিহাস কি? আমাদের দেশে বিশেষ করে বাংলায় প্রথম রেল লাইন তৈরি হয়েছিল 1849 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ে, যেটা ব্রিটিশ মালিকানাধীন একটা ব্যক্তিগত কোম্পানি, তার মধ্য দিয়ে চুক্তি হয়েছিল। এবং এই চুক্তির বলে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত একটা রেল লাইন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। তখন ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির যিনি চিফ ইঞ্জিনিয়ার, জর্জ টার্নবুল তার নাম, তিনি হাওড়া থেকে পান্ডুয়া পর্যন্ত একটা সার্ভে করেন এবং সার্ভে রিপোর্টে তিনি বলেন যে এই এলাকাটায় হাওড়া থেকে পান্ডুয়া পর্যন্ত মাত্র 1000 বাড়ি উচ্ছেদ করতে হবে, জনপদ গ্রাম উচ্ছেদ করতে হবে, যে গ্রামগুলো শত শত বছর ধরে ওখানে আছে, অসংখ্য মন্দির মসজিদ গির্জা উৎখাত করতে হবে, হাট বাজার উচ্ছেদ করতে হবে। এই সমস্ত উচ্ছেদ না করে কিন্তু জমি দখল করা যাবে না। আর জমি না হলে তো রেল লাইন কী করে পাতা হবে? তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলল, জমি দখলের চিন্তা আপনাদের করতে হবে না, জমি দখল আমরা করে দেব। তখন 1824 সালের যে ভূমি অধিগ্রহণ আইন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন, সে আইন বলে মিলিটারি নামিয়ে দেওয়া হয়। এই মিলিটারি তখন 1000 লোককে গায়ের জোরে উৎখাত করে। কোনো রকম কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছিল বিঘে প্রতি 2 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু সেই বিঘে প্রতি 2 টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়নি। তারপর রেল লাইন তো সম্প্রসারিত হতে শুরু করে। প্রথম মহাযুদ্ধ 1914 সাল, দ্বিতীয় মহাযুদ্ধ 1939 সাল। এই মহাযুদ্ধের সময় মিলিটারি এমার্জেন্সির কথা বলে আরও হাজার হাজার একর জমি দখল করা হয়। এবং জেনে রাখুন, তখনও কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তখন ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে, তারপরে ব্রিটিশ পুঁজি, তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী পুঁজি। এরা এইভাবে এই দেশের সাধারণ মানুষকে জোর করে, গায়ের জোরে উৎখাত করে তখনকার দিনে রেল কোম্পানি, যেগুলো ব্রিটিশ ব্যক্তিগত মালিকানাধীন ছিল, তাদেরকে দিয়েছে। এই প্রক্রিয়াতেই কিন্তু রেলের জমি, তারপরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর এই রেল কোম্পানিকে ভারত সরকার অধিগ্রহণ করেছে, আমাদের হয়েছে। তারপরও ভারত সরকার, ভারত রাষ্ট্র আরও জমি অধিগ্রহণ করেছে। কিন্তু মনে রাখতে হবে, বর্তমানে রেল কোম্পানি যত জমির মালিক, তার শতকরা 90% ওই সময়কার স্বাধীন পরাধীন যখন আমরা ছিলাম তখনকার দখল করা। ফলে আপনি বলুন, রেল কোম্পানির জমি বলে যে কথাগুলো বলা হচ্ছে, সেইটা তো আইনসঙ্গতভাবেই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আইনসঙ্গতভাবেই উৎখাত করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনসঙ্গতভাবেই কোনো ক্ষতিপূরণ দেয়নি। তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদও জোর করে দখল করেছে। ওই জোর করারও আইন ছিল, আইনসঙ্গতভাবেই তো করেছে। কিন্তু আমরা কি বলবো, আমরা শুধু আইন দেখব, ন্যায় দেখব না। কোনটা বড়, আইন বড় না ন্যায় বড়? ন্যায় নিশ্চয়ই বড়। আইন এবং ন্যায়, এই দুইয়ের মধ্যে আমাকে বাঁচতে হলে আমি কী বাঁচবো? ন্যায়কেই তো বাঁচবো। তাহলে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অন্যায়ভাবে, হ্যাঁ আইনসঙ্গতভাবেই, কিন্তু অন্যায়ভাবে এইসব জমি অধিগ্রহণ করা হয়েছিল। এখন আমাদের দেশে সাধারণ মানুষ, খাওয়া নেই, পড়া নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কোনো ব্যবস্থা নেই, রুটি রুজির জন্যে তারা এই সমস্ত রেলে বসছে, রেলের পাশের বস্তি তৈরি করে বসছে। পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে এসছে, বাংলাদেশ থেকে 71 যুদ্ধের পর উদ্বাস্তু হয়ে এসছে। মাথা গোজার ঠাঁই নেই, নানা বস্তি রেল লাইনের জায়গাকে ভিত্তি করে গড়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, তারা বেআইনিভাবেই কিন্তু গড়ে উঠেছে, ব্যাপারটা বেআইনি। তা আমরা মনে করি এইটা হচ্ছে ন্যায়সঙ্গত। যে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানুষের খাওয়ার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা, মানুষ যাতে ভালোভাবে দিন যাপন করতে পারে তার ব্যবস্থা করা। যে রাষ্ট্র তুমি তোমার নাগরিকদের সেই ব্যবস্থা দিতে পারো নাই, আজকে তুমি আইনের কথা বলে সেই লক্ষ লক্ষ মানুষ না, পশ্চিমবঙ্গে 1 কোটি মানুষ, 19 লক্ষ হকার, 1 কোটি মানুষকে তুমি পশ্চিমবঙ্গের উৎখাত করে দিলে তারা কালকে কোথায় যাবে তারা জানে না। চোখের জলে তারা চলে যাচ্ছে অজানার উদ্দেশ্যে, জীবন কোথায় কাটবে তারা বলতে পারে না। আমরা সমর্থন করতে পারি? রেল জমি নিয়েছিল অন্যায়ভাবে, আজকেও সেই জায়গা থেকে সাধারণ মানুষকে তুলে দেওয়া হচ্ছে অন্যায়ভাবে। তখনও ছিল শোষক, সাম্রাজ্যবাদী শোষক, আজকের দিনেও হচ্ছে দেশীয় শোষক, ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণী এবং তার সমস্ত রাজনৈতিক দলগুলো, তারা এই কুকর্ম করছে। এই জন্যে আমরা এর বিরোধিতা করছি। আমার প্রশ্নটা ঠিক এখানেই, রেল যে জমি জোর করে অধিগ্রহণ করেছে সেটাও তো অন্যায়ভাবেই, এবং আজ জোর করে রেল যেটাকে নিজের জমি বলে দাবি করছে সেখানে অন্য মানুষরা অধিগ্রহণ করে সেখানে ব্যবসা করছেন। তাহলে দুটো তো সমান পর্যায়ে, তাহলে সেই সমান পর্যায়কে আজকে রাজ্য সরকার এভাবে দেখছেন কেন? কথাটা দুটো সমান নয়। একটা হচ্ছে সবল দুর্বলের প্রতি অত্যাচার, আগেরটা। আর এটা হচ্ছে দুর্বল বাঁচবার জন্যে তাকে তো কিছু করতে হবে। আজকে দুর্বল
ওই জায়গাতে থাকছে, ব্যবসাপাতি করছে, কেউ চানাচুর বিক্রি করছে, কেউ একটু চায়ের দোকান, কেউ দুটো কুল নিয়ে বসছে, কেউ একটা ফল নিয়ে বসছে, কোনো মতে দিন গুজরান করাবার জন্য তারা ওটা করছে। দুটো দেখ না, সবল দুর্বলের পরে অত্যাচার করেছে অন্যায়ভাবে। আর এরা অন্যায় করছে না, এরা অন্যায় করছে না, এরা ন্যায় কাজই করছে। বাঁচতে হবে তো, রাইট টু লিভ। আমার বেঁচে থাকবার অধিকার হচ্ছে আমার সবচেয়ে বড় অধিকার। যে রাষ্ট্র আমার সেই অধিকার দিতে পারে না, সেই রাষ্ট্র আমার পরে আইন খাটানোর অধিকারও তার নাই। কারণ মানুষের সবচেয়ে মৌলিক অধিকার হচ্ছে বেঁচে থাকবার অধিকার, রাইট টু লিভ। তুমি রাষ্ট্র আমার বেঁচে থাকবার অধিকারকে হরণ করেছো। এই কারণে আমি আমার মতন করে যেভাবে পারি আমি এইভাবে দিন কাটাবার চেষ্টা করছি। তুমি তাতে হস্তক্ষেপ করে অন্যায় কাজ করছো, এটা আমরা মনে করি। অর্থাৎ ইতিহাসও সাক্ষী যে কিভাবে রেল তার মানুষের জমি অধিগ্রহণ করেছিল, সাধারণ মানুষের সেই সময়, তৎকালীন সময়। এখন এর পরিণতিটা কি? বা এখন আপনি তো বহুদিন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত, সাধারণ মানুষকে একেবারে যাদের জায়গা থেকে দেখেছেন, কি বলবেন? না তো এই যে ভারত রাষ্ট্র বর্তমানে ধরুন বিজেপি সরকার কেন্দ্রে আছে, রাজ্যেও আছে, তারা তো গোপন করছে না। তারাই যে হকারদের তুলে দিচ্ছে, বলছে যাত্রী স্বাচ্ছন্দ্য রক্ষা করবার জন্য বলছে তো। আর একদল মানুষ তার দ্বারা প্রতারিত হচ্ছে। হ্যাঁ, একটু আরাম করে হেঁটে যে ট্রেনে উঠতে পারবো, তাদের কেমন আরাম হবে সে পরে বলছি। কিন্তু সরকার এটা করছে, তার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনার নাম তারা দিয়েছে অমৃত ভারত রেল পরিকল্পনা, রেল স্টেশন পরিকল্পনা। অমৃত ভারত বলছে আমরা হকারদের তুলে দেব। তারপরে কি করব? স্টেশনে স্টেশনে আমরা ম্যাকডোনাল্ডকে জায়গা দেব, আমরা হলদিরামকে জায়গা দেব, আমরা পিৎজা কোম্পানিকে জায়গা দেব। তারা স্টেশনে স্টেশনে স্টল করবে এবং স্টলের সাইজ অনুযায়ী প্রতি বছর তাদের 1.5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লাইসেন্স ফি দিতে হবে। এবং সেইখানে নানা জিনিস বিক্রি হবে, ফ্রুটস বিক্রি হবে, নানা ভালো জামা কাপড় বিক্রি হবে, ভালো জুতো বিক্রি হবে, চামড়ার জিনিসপত্র বিক্রি হবে, উপহার দেওয়া যায় এরকম জিনিস বিক্রি হবে, কসমেটিক্স বিক্রি হবে। এই সমস্ত কোম্পানিগুলো ম্যাকডোনাল্ডস বিক্রি করবে, পিৎজা বিক্রি করবে, হলদিরাম বিক্রি করবে, এরকম আরও অনেক কোম্পানি বিক্রি করবে। ফলে স্টেশন থেকে যে হকার উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদ করে কাদের দেওয়া হবে? পরিষ্কার বলছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তার পরিকল্পনায় এই সমস্ত মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা এই সমস্ত বড় পুঁজির মালিকদের আমরা ওইটা দেব। গোপন করছে না তো। এবং এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের 102টো রেল স্টেশন এবং গোটা ভারতবর্ষে ধরে নিন আপাতত ওদের পরিকল্পনায় 7-8টা রাজ্যে অন্ততপক্ষে 300, 350, 400 স্টেশনে এই কাজ ওরা করবে। তার মানে যেখানে কোটি কোটি গরিব মানুষ কোনো মতে দিন গুজরান করে চলতে পারছিল, কোটি কোটি গরিব মানুষ, পশ্চিমবঙ্গেই 1 কোটি, ওই সব রাজ্যগুলো ধরলে ধরুন আরও 2-3 কোটি, তাহলে 4-5 কোটি লোক কোনো মতে খেয়ে পড়ে বাঁচছিল। তাদেরকে হটিয়ে দিয়ে ম্যাকডোনাল্ড, পিৎজা, হলদিরাম ইত্যাদি সমস্ত বড় বড় পুঁজিপতি তারা অনেক পুঁজি বিনিয়োগ করে ওইখানে করবে। আর আপনি চা কিনে খাবেন 50 টাকা কাপ, পিৎজা কিনে খাবেন 40 টাকা, জলের বোতল কিনে খাবেন। ওরা বলছে যে আমরা রেল যাত্রীদের আর প্লেনের সুবিধা দিতে যাই। তো ভালো কথা, প্লেনে আপনি দমদম এয়ারপোর্টে ঢুকে গেলে জলের দাম কত জানেন? বাইরে 10 টাকা, ভিতরে 50 টাকা। তাহলে রেল স্টেশনে 50 টাকা জলের বোতল হবে। তো 50 টাকা জলের বোতল কিনে খেতে পারবে কি? ভারতবর্ষে যত লোক কাজ করে, যত লোক সরকারি বেসরকারি কাজ করে, তাদের মধ্যে একটা 5%-এর ইনকাম হচ্ছে 50,000 টাকার উপরে। এই 5% মানে ধরুন আপনি 40-50 লক্ষ লোক। তাই গোটা ভারতবর্ষে 40-50 লক্ষ লোক রেল প্ল্যাটফর্মে এই ধরনের সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারবে। বাদ বাকি আমরা যারা সাধারণ মানুষ, কোটি কোটি সাধারণ মানুষ রেল যাত্রী, তাদের পক্ষে তো 50 টাকা জলের বোতল আর 40 টাকার চাপ, একটা
কেক 100 টাকা, এই সমস্ত তো কিনে খাওয়া সম্ভব হবে না। আমরা 10 টাকা ঝালমুড়ি, 5 টাকার চা, 3 টাকার বিস্কুট এই তো খেয়ে আমরা অভ্যস্ত। যেটা আমরা হকারদের কাছ থেকে পাচ্ছিলাম, তাদের হকারদের সরিয়ে দেওয়া হবে, এদেরও সরিয়ে দেওয়া হবে। আর এই যে বড় লোকদের দেওয়া হচ্ছে, এই বড় লোকদের দেওয়া হচ্ছে কারণ হকাররা যে রিটেল মার্কেটে যে কাজটা করছে, খুচরো যে বিক্রিটা করছে হকাররা, এই খুচরো বিক্রির বাজারটা সেটাও মাল্টি ন্যাশনাল কোম্পানির হাতে তুলে দিতে চাইছে এই সরকার। তাহলে শুধু জমি দেবে না, জমি দিচ্ছে, বাজার দিচ্ছে, মার্কেট দিচ্ছে, সবই দিচ্ছে। এই জন্যে আমরা বলছি এই যে সরকার কাজটা করছে, এই সরকার গরিবের সরকার না। দে আর নট থিঙ্কিং পুয়ার পিপল। তারা ভাবছে একমাত্র কী করে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলো আর এই বেশি বেশি করে মুনাফা অর্জন করতে পারে। এই হচ্ছে উদ্দেশ্য। আর কি উদ্দেশ্য হতে পারে? আর তো কোনো উদ্দেশ্য নেই। এর বিকল্প কি ব্যবস্থার কথা আপনারা দাবি করছেন? কারণ পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠছে, অপারেশন সানশাইনের প্রসঙ্গও কিন্তু সেখানে আসছে। অপারেশন সানশাইন সিপিএম গভর্নমেন্ট করেছিল 1996-এ। অপারেশন সানশাইন সিপিএম গভর্নমেন্ট করেছিল। এই যে বর্তমানে যে কাজটা বিজেপি গভর্নমেন্ট করছে, এর আইন তো 2009-10 সালে হয়েছে, কংগ্রেস গভর্নমেন্ট করেছিল তখনকার দিনে। আসলে এই যে গভর্নমেন্টগুলো করছে, এদের রং একটু একটু আলাদা, কারো গেরুয়া, কারো তেরাঙ্গা, কারো তো লাল হতে পারে, কিন্তু বাস্তবে প্রত্যেকেই ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণীকেই, ভারতবর্ষের বড় বড় মালিককে সার্ভ করছে। ফলে সার্ভ করতে গেলে যা যা করা দরকার এরা তাই করছে। আমাদের বক্তব্য কি? আমাদের মানে কি এআইকেএমএসের বক্তব্য না। আমরা তো মনে করি ভারতবর্ষের যে কোনো বিবেকবান মানুষ, চিন্তা করে দেখুন, যে কোনো বিবেকবান মানুষ তারা কি বলবে? যাদবপুরে বস্তি ভাঙবার সময় বলল 10 মিনিট সময় দিলাম, বেরিয়ে যাও। আপনি তো দেখেছেন, নিজের চোখে দেখেছেন। একটা পরিবার, বাচ্চা কাচ্চা আছে, মা কাঁদতে কাঁদতে বলছে ঘরটা ভেঙো না, ওর মধ্যে আমার বাচ্চাটা শুয়ে আছে। আর 6 মাস 8 মাস বয়সে বাচ্চাটা শুয়ে আছে, মানেনি, বুলডোজার ভেঙে দিয়েছে, বাইরে বেরিয়ে এসছে। কী অবস্থা! এই যে দুর্বিষহ পরিস্থিতি, এই দুর্বিষহ পরিস্থিতি কি আমরা কেউ মানতে পারি? আমরা কি বলবো? আমরা বলবো তোমার প্রাথমিক কাজ হচ্ছে সরকার, তুমি এদের সাথে বসলে না কেন? প্রথম কথা, বসো, কোথায় কি পরিমাণ প্রয়োজন দেখো, কতটুকু জায়গা রেলের দরকার দেখো, বস্তিগুলো আরেকটু সরিয়ে তাদের জন্য হাউজিংয়ের ব্যবস্থা করতে তুমি পারতে। বস্তিগুলো একটু সরিয়ে দিয়ে সেই জায়গাতে তুমি হাউজিংয়ের ব্যবস্থা করতে পারতে। হাউজিং ব্যবস্থা করলে তাদের মাথা গোজার ঠাঁই হতো। পুনর্বাসন দেওয়া তোমার পক্ষে কোনো অসম্ভব কাজ ছিল না। কারণ তুমি এই সরকার, তুমি তো টাকার অভাব তো বলতে পারবে না। কারণ তুমি এই সরকার 1990 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 32 বছরে তুমি ভারতবর্ষের বড় বড় মালিকদের 45 লক্ষ কোটি টাকা নগদে, ভর্তুকি ইত্যাদিতে দিয়েছ। তা এই হকারদের যদি তুমি পুনর্বাসনের ব্যবস্থা করতে কত টাকা লাগতো? 1000 কোটি টাকা লাগতো। তাহলে 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা খরচা করে তুমি প্রত্যেকের মাথা গোজা ঠাই করে দিতে পারতে। এ করাটা কিছু অসম্ভব কাজ ছিল না তোমার পক্ষে, তুমি সেটা করতে। হকাররা, তুমি এদেরকে বসাবে, ম্যাকডোনাল্ড বসাবে, পিৎজা বসাবে, এদেরকে বসাবে, তুমি তো স্টেশন ফাঁকা রাখছো না। তাহলে হকার দেশ, গরিব মানুষ, হকারদের স্টেশনের একটা পাশে তুমি ছোট 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 দোকান করে দিতে পারতে। তাতে তুমি একটা বড় অংশের মানুষকে প্রোভাইড করতে পারতে, পরিকল্পনা করে করতে। এবং এই করাটা কিছু অসম্ভব ছিল না। কিন্তু এরা করতে চাইছে না, এরা করবে না। কারণ এরা সর্বহারা মানুষের জন্য, গরিব মানুষের জন্য। হকার কারা? বাংলাদেশ, পাকিস্তান থেকে উদ্বাস্তু হওয়া মানুষ। গ্রামের কৃষক, গ্রামে কাজ নেই, গ্রামের চাষে লাভ নেই। একদল চলে যাচ্ছে ক্ষেত মজুর হিসেবে বাইরে, পরিযায়ী শ্রমিক। আর একদল স্টেশনে ছোট ছোট চায়ের দোকান, তেলের দোকান, অমুক দোকান করে বসে আছে। সব গ্রামের লোক। গ্রামের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে যাওয়া মানুষগুলো এসে এখানে বসেছে। তাদের জন্য যদি ব্যবস্থা করতে পারতে, করাটা অসম্ভব কাজ কিছু ছিল না। সরকারের টাকার কোনো অভাব ছিল না, অভাব নেইও, সহজেই করতে পারে।
সহজেই করতে পারে। কিন্তু এই সরকার, মানুষকে বুঝতে হবে, এই সরকার হচ্ছে জনবিরোধী সরকার, গরিবের সরকার না। এরা গরিবের বুকের পরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। এই সরকার হিন্দুত্বের কথা বলছে। হিন্দু ভোটের সময় বলেছে না, জন্ম যদি হিন্দু কুলে ভোট দেব পদ্ম ফুলে। তা যে সমস্ত হকাররা উচ্ছেদ হয়ে গেল, তাদের তো জন্ম তো হিন্দু কুলেই, অধিকাংশেরই জন্ম যদি হিন্দু কুলে, তোমার বুকে পা রেখে তোমার জিভটা টেনে বের করে ফেলবো। এই তো এখন করছে ওরা, এই তো করছে। পশ্চিমবঙ্গে ক্ষমতা এসছে 1 মাসও হয়নি এখন পর্যন্ত। 1 মাসের মধ্যে কোরবানিতে যে নিয়ম চালু করলো, পশ্চিমবঙ্গের 2 লক্ষ গোয়ালার সর্বস্ব হারিয়ে ফেলল। এতে 1 কোটি মানুষের জীবন জীবিকা নষ্ট করলো। এরপরে আসছে স্মার্ট মিটার। স্মার্ট মিটার জানেন কি আপনি? স্মার্ট মিটার আদানি কোম্পানির স্মার্ট মিটার। আপনার যদি বাড়িতে বিল এখন আসে 1000-1200, স্মার্ট মিটার বসলে 5000, 6000, 8000, 10000, 12000 টাকা বিল আসবে। আপনি দিতে না পারলে প্রথম বলবে ইউ পে ফার্স্ট, শোধ করে তারপরে কথা। এই মোবাইলের মতন হচ্ছে বিদ্যুৎ, আগে টাকা ভরো তারপরে বিদ্যুৎ আসবে। এইরকম স্মার্ট মিটার শহরাঞ্চলের, গ্রামাঞ্চলের সমস্ত সাধারণ মানুষ, তারা এর ফলে প্রচণ্ড সংকটের মধ্যে পড়ে যাবে। তাহলে এই বিজেপি সরকার কি হিন্দু স্বার্থ রক্ষা করছে? হিন্দু স্বার্থ রক্ষা করছে না। রক্ষা করছে কার? রক্ষা করছে আদানি কোম্পানির, ম্যাকডোনাল্ড, পিৎজা, এই সমস্ত যারা বড় বড় কোম্পানি, আদানি, আম্বানি, টাটা, বিড়লা, এরকম যারা আছে। এই দেশটা প্র্যাকটিক্যালি তাদের দিয়ে দেওয়া হয়েছে। ওরা বলছে এই কটা জমি হকারকে দেবো না, বেআইনিভাবে বসে আছে। ভারতবর্ষে প্রায় 3.5 লক্ষ হেক্টর জমি ওরা অলরেডি আম্বানি, আদানি কোম্পানিকে দিয়ে দিয়েছে। জল জঙ্গল জমি দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত ভারতবর্ষে 18টা জায়গায় ওরা জমি দখল করবার চেষ্টা করছে। আমরা কৃষকরা তার বিরুদ্ধে তো করছি। ওরা এন্টায়ার আরাবল্লী পর্বতমালা 537 কিলোমিটার লম্বা দিয়ে দিয়েছিল আদানি আম্বানিকে। সাধারণ মানুষ, আমরা লক্ষ লক্ষ সাধারণ মানুষ পথে নেমে আমরা সুপ্রিম কোর্ট এসে রায়কে ঠেকিয়ে দিয়েছি, দিতে দিনই। ফলে এখন কি অবস্থা? এখন আমরা বুঝে গেছি যে এই যা সরকার যেটা আছে কেন্দ্রে এবং রাজ্যে, সব সরকার হচ্ছে একদম ফ্যাসিস্ট সরকার। জনগণের, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার প্রতি এদের বিন্দুমাত্র কোনো লক্ষ্য নেই, এদের নেই। ফলে এদের বিরুদ্ধে লড়তে হবে, মানুষকে লড়তে হবে। গোটা ভারতবর্ষে লড়াই চলছে, লাখো লাখো মানুষ এখন পথে। এই নিট প্রশ্নপত্র বাতিল হওয়াতে লক্ষ লক্ষ ছাত্র যুবক পথে, নয়ডায় শ্রমিকরা পথে, দিল্লির ঐতিহাসিক আন্দোলন আমরা কৃষকরা সংগঠিত করেছি, আমরা কৃষকরা পথে, পশ্চিমবঙ্গের হকাররা পথে, পশ্চিমবঙ্গের গোপালকরা পথে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্মার্ট মিটারকে রোধবার জন্য পথে নামবে অতি শিগগিরই। ফলে পথ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। পথই আমাদের পথ দেখাবে এবং এর জন্যে আমাদের অনেক মূল্য দিতে হবে। জানি যাদবপুর মূল্য দেওয়া শুরু করেছে, গভীর রাতে পিটিয়েছে আমাদের ছেলে মেয়েদের, আমাদের ভাই বোনদের, আমাদের বন্ধুদের, আমাদের মায়েদের পিটিয়েছেন। এই রকম আরও অত্যাচার ওরা ভারতবর্ষের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণের উপর নামিয়ে আনবে। বাট আমরা নিশ্চিত, যতই অত্যাচার ওরা করুক না কেন, আমরা কিন্তু মাথা নত করব না। আমরা লড়ব এবং দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের যে স্লোগান ছিল, হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে, আমরা লড়ব, আমরা জিতব।